দেখছেন স্বপ্ন ধরা স্বাধীন সংলাপ সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাজনীতিতে শিষ্টাচার একটা বড় আলোচনার বিষয় হয়ে গেছে, যে ধরনের বক্তব্য রাজনীতিবিদরা দিচ্ছেন সেটি আসলে কতটা গ্রহণযোগ্য সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করা হবে নির্বাচন কমিশন থেকে, মানে বলা হচ্ছে সম্ভবত আগামীকালই রোডম্যাপটা ঘোষণা করা হবে। যদি এই রোডম্যাপ ঘোষণা হয় তাহলে নির্বাচনের দিকে গিয়েছে বাংলাদেশ। সেই নির্বাচনটা আসলে একই সঙ্গে তো শঙ্কার জায়গাটা আছে, অনেকে বলছে নির্বাচন হবে কি হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ মতভিন্নতা সেটি তো এখনও দূর হলো না। তাহলে কি অবস্থা হবে আসলে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, তিনি সাধারণ সম্পাদক G9, এবং আছেন সারোয়ার তুষার, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজনীতিতে শিষ্টাচার ও নির্বাচনের পক্ষ বিপক্ষ। আপনাকে দিয়ে শুরু করি। কয়েকদিন ধরে রাজনীতিতে এই যে ধরনের আলোচনা হচ্ছে, একে অন্যের বিরুদ্ধে যে ধরনের বক্তব্য দিচ্ছে, নাম না বলি, তারপরে যে ধরনের বক্তব্য আসছে, সব কিছু মিলে আসলে এই শিষ্টাচার নিয়েই কিন্তু এক ধরনের আলোচনা এখন চলে আসছে, যে আসলে কী বলতে পারেন, কি বলবেন না, কেন বলছেন, এইগুলো বলা ঠিক না। আপনার একটু মতামত জানতে চাই। আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। তুষারের সঙ্গে অনেকদিন পরে বসলাম। শিষ্টাচার বিষয়টা নতুন করে আলোচনায় এসছে, এবং গতকালও একটা অনুষ্ঠানে প্রায় আধা ঘন্টার উপরে ধরে শুধু শিষ্টাচার নিয়ে আলোচনা করেছি রাজনীতিতে এবং সমাজে। অ্যান্ড শিষ্টের আচার, সেইটাই শিষ্টাচার। এই শিষ্ট আবার একপাক্ষিকভাবে শিষ্ট থাকা যায় না। ফলে এক পক্ষ শিষ্ট থাকার চেষ্টা করলে আরেক পক্ষ যদি অশিষ্ট হয়, তখন এই শিষ্টে মিলে শিষ্টের আচারটা আর থাকে না, এটা অশিষ্টাচারে পরিণত হয়। সেটাই বাংলাদেশে হচ্ছে। এবং শুধু রাজনীতির শিষ্টাচার নিয়ে আমরা আলাপ করছি, এটা একরকমের আলোচনা, কিন্তু ওভারঅল আমাদের সোসাইটিতে শিষ্টাচারের সাংঘাতিক একটা অবক্ষয় তৈরি হয়েছে। শ্লীলতার সংজ্ঞা বদলে গেছে, লজ্জার সংজ্ঞা বদলে গেছে। আপনি কি কয়েক বছর আগেও এটা ভাবতে পারতেন যে প্রকাশ্যে একটা মেয়ে যে শব্দ আমি উচ্চারণ করতে পারবো না, সেই শব্দ উচ্চারণ করে একটা বাজে স্লোগান দিচ্ছে, সেটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, তার পাশে ছেলেরা বসা, তার পাশে দাড়ি টুপিওয়ালা হুজুররা বসা, কেউ তাকে একটু থামাচ্ছে না যে বোন তুই একটু থাম। এটা কোন ব্যাখ্যায় আপনি ফেলবেন? ওর কি মা নাই, বোন নাই, বাবা নাই, আত্মীয় নাই? একবার মনে হলো না যে আমি এই ক্যামেরায় ধারণ হচ্ছে, এটা প্রচারের পরে, এটা ভাইরাল হওয়ার পরে আমি সমাজে মুখ দেখাবো তো পারবো না, হয় আমার ওই লজ্জাটা নেই, কিন্তু আমার মা বাবা, তারাও তো প্রশ্নের মুখে পড়বে। আমাদের যারা রাজনীতির বয়ান তৈরি করেন দেশে বিদেশে, বিশেষ করে বিদেশ থেকে যারা করছেন এবং দেশের অনেকে মিলে যেই বাহাস তারা করেন, তাদের যেই ভাষা, ওই ভাষায় আবার লাখ লাখ ভিউয়ার, হাজার হাজার কমেন্ট তাদেরকে উৎসাহিত করছে। তাহলে তারা ওই ভাষাটা ব্যবহারে উৎসাহিত হচ্ছে, তাদের ভিউ বেশি হচ্ছে, ব্যবসা হচ্ছে। সুতরাং তাদের উৎসাহিত করবার মতো, কমেন্ট দেওয়ার মতো লোকও অনেক ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এইটা যে একটা সোসাইটিতে এবং রাজনীতিতে শিষ্টাচারের ঘাটতিটাকে পুশ করে দিচ্ছে, এটা কি তারা ভাবছেন, বা আমাদের সংবাদ মাধ্যম সেটা ভাবছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনীতিতে মতভিন্নতা থাকবে, কৌশল থাকবে, তার মধ্যে কিছু অপকৌশল ঢুকে পড়বে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শতভাগ বিরুদ্ধাচরণের সুযোগ তো এইখানে নাই। আসলে গণঅভ্যুত্থানের পরে অন্তত ফ্যাসিবাদ বিরোধিতা এবং গণঅভ্যুত্থানের প্রশ্নে তো সবাই একমত, এখানে বিরুদ্ধাচরণের সুযোগ নেই। বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রশ্নে মোটা দাগে সবাই একমত। বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের থেকে বের করে আনা, বাংলাদেশপন্থী হওয়া, সে বিষয়ে তো সবাই একমত। তাহলে বেসিক কিছু জায়গায় একমত হওয়ায় আর শতভাগ দ্বিমত করার, শতভাগ শত্রুতায় পরিণত হওয়ার সুযোগই নেই। সেই ক্ষেত্রে এই পক্ষের দলগুলির মধ্যে একজন নেতা আরেকজনকে বাজে গালি দিয়ে আক্রমণ করে যে এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেটাও তো গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তার বিরোধিতা হচ্ছে। এবং আর আধা মিনিটে শেষ করে দেই, এই সংকটটা আবার এখনই যে হচ্ছে তা না। আপনি 20 বছর আগেও চিন্তা করতে পারবেন না যে একটা বড় দলের সাধারণ সম্পাদক বা প্রধানকে শারীরিকভাবে আক্রমণ করতে পারে অন্য দলের কর্মীরা।
কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সজ্জন শিক্ষিত ভদ্র পলিটিশিয়ানকে, বিএনপির মতো বড় দলের সাধারণ সম্পাদককে যখন শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় চট্টগ্রামে সীতাকুণ্ডে, তারপর কি আওয়ামী লীগের শীর্ষ লেভেল থেকে এর নিন্দা জানানো হয়েছিল? তাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল? তারা উৎসাহিত করেছিল। ঠিক অন্যান্য দলও সেটা আস্তে আস্তে প্রসারিত হয়েছে। ফলে বাংলাদেশের ধীরে ধীরে রাজনীতি থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিষ্টাচার শব্দটা সরে গিয়ে ওইখানে লজ্জাচারও সরে গেছে। ওইখানে কি এক মিশেল কালচার তৈরি হয়ে গেছে, আমরা যারা একটু আগের জেনারেশন, আমরা এটা বুঝে উঠতে পারি না। এটা কেন হচ্ছে, কারা করছে, উদ্দেশ্য কি, এবং শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এটা প্রতিরোধও কোনো ভূমিকা রাখছে না। আমি সারা তুষার আপনার কাছে একটু জানতে চাইবো, 5ই আগস্টের পর একটা গণঅভ্যুত্থানের পর একটা প্রত্যাশা ছিল তো রাজনীতিতে নতুন বন্দোবস্ত আসবে, এই কথা আসছে, নতুন বয়ান তৈরি হবে, নতুন করে রাজনীতির একটা আমরা দেখব। সেখানে আমরা ভাই যেটা বললেন, স্লোগান, আমরা যে ধরনের অশ্লীল স্লোগান দেখছি সেটা নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতিবিদরা যে ভাষায় একে অন্যকে আক্রমণ করছে, আপনি ফেসবুক স্ট্যাটাসও দেখলাম, আপনি এই বিষয়ে কথা লিখেছেন। আপনি সব কিছু মিলে কেন আপনার আসলে, মানে যদি বলি, কেন এই ভাষাগুলো ব্যবহার হচ্ছে? আপনাকে ধন্যবাদ, এবং অনেকদিন পরে শায়ন ভাইয়ের সাথে বসলাম। আপনাকে, তাকে শুভেচ্ছা এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথাটা হচ্ছে যে এতক্ষণ শায়ন ভাই যেগুলো বলেছেন এগুলো এখনকার বাস্তবতা। এইটা তো আমি মনে করি যে পার্শ্ব প্রতিক্রিয়া, মূল ঘটনাটা কি? যেমন ধরেন, আমি গত কয়েকদিন একটা ঘটনা বলি। আপনি যে নতুন বন্দোবস্তের কথা বললেন, এই নতুন বন্দোবস্তের প্রধান কথাটা কি? মানে প্রথম যে ব্যাপারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বিপুল অংশের তরুণরা রাজনীতির প্রতি আগ্রহী হয়েছেন। তাদের মধ্যে ভুল আছে, অনেক কিছু আছে, কিন্তু মানে সাধারণ ঘরের ছেলেমেয়েরা রাজনীতিতে এসেছে এবং তারা বলছে যে আমরা বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আমরা মতামত রাখবো, কীভাবে দেশ চলবে, রাষ্ট্র চলবে। তাদের একটা অপিনিয়ন আছে। সব অপিনিয়ন ঠিক, সব অপিনিয়ন বেঠিক, এটা তো হয় না, কিন্তু তারা অপিনিয়ন মেক করছে। এইটা একটা নতুন বাস্তবতা যেটা অনেকের মানতে কষ্ট হচ্ছে। কারণ আমাদের একটা যে সেট আপ আছে, এই সেট আপে কে কোথায় থাকবে, কে কালচারে থাকবে, কে মিডিয়ায় থাকবে, কে রাজনীতিতে থাকবে, কে অর্থনীতিতে থাকবে, এগুলোর একটা সেট আপ দীর্ঘদিন জাস্ট হাত বদল হয়। এখন এই যে নতুন যারা একটা মানে পুশ করছে যে আমরা এসেছি, আমাদেরকে রেকগনাইজ করো এবং আমাদেরকে মানে করো, জায়গা দাও, এইটা অনেকে মানতে পারছে না। যেমন আমাদের খুবই শ্রদ্ধা একজন পলিটিশিয়ান রুমিন ফারহানা আপা, উনি সম্প্রতি যে সীমানা পুনর্নির্ধারণের ইস্যুতে দেখলেন, আমি রাজনীতিবিদদের কথা বলছি কারণ ওনাদের কাছ থেকে কিন্তু আমরা শিখি। তো সীমানা পুনর্নির্ধারণের ইস্যুতে উনি অন্য কোনো বিএনপি নেতা বললে এক জিনিস, আমি ওনার কাছ থেকে যেটা শুনেছি এটা আমার কাছে হরিবল লেগেছে। উনি বলেছেন যে গুন্ডা চাইলে গুন্ডা আনতে পারি, এটা কোনো বিষয় না। এটা আমি মানে শুনে কেঁপে উঠেছি যে রুমিন ফারহানা আপনার কাছ থেকে শুনছি কিনা। 1 2 হচ্ছে উনি পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ তাকে বললেন যে উনি আওয়ামী বিষয়ক মানে সম্পাদক। এটা একটা রাজনৈতিক সমালোচনা। এটা সমালোচনা করেন আপনি যদি মনে করেন যে না, এই কথাটা হাসনাত আবদুল্লাহকে এভাবে রুমিন আপাকে বলা ঠিক হয়েছে, এটা সমালোচনা করেন, কিন্তু তবু এটা একটা রাজনৈতিক সমালোচনা। এটার উত্তর দিতে গিয়ে রুমিন আপা কী বললেন? বললেন যে এই ফকিন্নির বাচ্চা আমাকে এটা বলতেছে, বলেন চোরের মতো এরা থাকছে, ডাকাতের মতো দেখতে, বস্তির পোলাপানের সাথে আমাদের এখন রাজনীতি করতে হয়। এই হচ্ছে রুমিন আপার, মানে রুমিন আপা, নান আদার দেন রুমিন ফারহানার। রুমিন আপার সাথে আমি অনেক টকশো করেছি এবং শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যামাং আস। হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে, যাদেরকে আমরা আমাদের একটা নারী নেত্রী, কিন্তু তার বিষয়ে একটা খুব বাজে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি, আমরা এটা এন্ডোর্স করি নাই, এবং তিনি, ওটা একটা কমেন্ট ছিল 2 মিনিটের, এবং তিনি এটা মুছে দিয়েছেন। এবং শুধু সেটা না, আমাদের ফোরামে তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি অন রেকর্ড টক শোতে যমুনা টেলিভিশনে বসে বলেছেন যে দিস ইজ নট মি, আমার এটা ভুল হয়ে গেছে। কিন্তু রুমিন আপাকে ক্ষমা চেয়েছেন। রুমিন আপা আরও বলেছেন যে এটা বলা যে জাস্টিফাইড, এটা উনি এক একটা টক শোতে বলে বেড়াচ্ছেন। আমি তো তার কয়েকদিনের টক শো দেখলাম, উনি এটা বলাটাই যে ফকিন্নির বাচ্চা গালি দেওয়াটা, হাসনাত আবদুল্লাহকে বলেছেন হুইজ হাসনাত আবদুল্লাহ। এখন হুইজ হাসনাত আবদুল্লাহ যদি আপনি বলেন, হাসনাত আবদুল্লাহ ইজ দ্যাট গায়, আপনি তার কবে ছাত্রলীগের কার সাথে তার একটা ছবি আছে এটা আপনি হাজির করেন। হাসনাত আবদুল্লাহ তো নিজেকে জুলাই মাসে প্রমাণ করেছে। এখন রুমিন আপা নিজে ওই 18 সালের যে অবৈধ নির্বাচনের যে পার্লামেন্ট, ওখানে কবে একটা জ্বালামি বক্তৃতা দিয়েছেন, ওইটা উনি হাজির করতে পারবেন। আর জুলাই মাসে গণ অভ্যুত্থানের শীর্ষ টপ 3-4 জন নেতার একজন হাসনাত, এটা যথেষ্ট না, আপনি হাজির করবেন তার ছাত্রলীগ আমলের ঘটনা। এবং যখন আমরা রুমিন আপার প্লটের বিষয় তুলব, তখন উনি বলবেন এটা তো আমি মানে উইথড্র করেছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা আশা করেছিলাম কি জানেন, যে বিএনপির একটা যারা মোর ওল্ডার, যেমন ধরেন ফজলুর সাহেব, উনি তো স্রেফ রাজাকারে বাচ্চা বলে দিচ্ছেন, হাবিব ভাই তো জিব্বা কেটে টেটে ফেলবেন, এগুলো বলছেন। তারপর হচ্ছে আরেকজন ছিলেন, তিনি বলেছেন আমাদেরকে প্রস্রাবের প্রোগ্রাম ওফেনায় ভাসিয়ে দেবেন। ওইগুলো বাদ, রুমিন আপারা যারা আমাদের পালসটা একটু কাছাকাছি, তারা আমাদেরকে ভুল হলে শাসন করতে পারেন। আমরা কি কেউ তার আউট অফ রিচ? কেউ আউট অফ রিচ না, প্রত্যেককে উনি পার্সোনালি চেনেন, প্রত্যেকের সাথে যোগাযোগ আছে, এবং ভুল হলে উনি কিন্তু বলতে পারেন যে তোমরা এরকম করো না, এটা ঠিক না। কিন্তু উনি যখন আমাদেরকে যে ভাষায় আক্রমণ করেছেন, এবং ওনার পরিষ্কার ওনার দেখে বোঝা যাচ্ছে যে উনি শি ইজ নট হ্যাপি যে বাংলাদেশের রাজনীতিতে এই তরুণরা এসেছে যাদের কোনো ধরেন পারিবারিক লেগেসি নাই। এইটাই কিন্তু আমাদের প্রধান সংগ্রাম, যে আমরা বাবা চাচা মামার রেফারেন্সে রাজনীতিতে আসি নাই,
আমরা আমাদেরকে প্রমাণ করেছি, আরও প্রমাণ করব। ইন দ্য মিন টাইম আমাদের ভুল হবে, আমরা ভুল করব, আপনি সমালোচনা করবেন, আমরা সেটা শুধরাবো, কিন্তু আমরা রাজনীতিতে থাকবো। কারণ আমরা মনে করি যে বাংলাদেশের সাধারণের ছেলে মেয়েদের অধিকার আছে এই দেশে কিভাবে চলবে। খালি কি তারা, ওই যে আরেকজন বলেছিলেন, দেখেন আরেকজন খুব আমাদের বিদগ্ধ রাজনীতিবিদ পার্থ ভাই কি বলছেন, যে আগে ক্যান্টিনে ভাত খুঁজতো, এখন ওয়েস্টিনে গিয়ে খোঁজে, হাঁস খোঁজে। ঠিক আছে, মানে ওয়েস্টিনে একজন অ্যাডভাইজার, রানিং অ্যাডভাইজার ওয়েস্টিনে যাচ্ছেন, এটা পার্থ ভাইয়ের। তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি নেতা হয়ে তারপরে সেখানে আপনি মিনিস্টার হয়েছেন, 2টা রানিং মিনিস্ট্রি চালাচ্ছেন। তিনি যদি ওয়েস্টিনে 1-2 বার যান, ওয়েস্টিনে যাওয়া কি এমন বিষয় ভাই? ওয়েস্টিনে মানে এমন তো না যে ওয়েস্টিনে না গেলে মানুষ না। কিন্তু পার্থ ভাইয়ের কোথায় চলছে এটা একটু খেয়াল করেন। ওনার চলতেছে এই ফৈন্নির বাচ্চারা, একই কিন্তু রুমিন আপার একই মেন্টালিটি উনারও, যে এই ফৈন্নির বাচ্চারা কেন ওয়েস্টিনে যাবে? ওয়েস্টিনে তো আমরা যাবো, ওয়েস্টিনে আমাদের জন্য সব কিছু রেডি থাকবে, এরা কেন যাবে? মিনিস্টার হওয়ার পর এরা পারবে না। তো আমি জিজ্ঞেস করি যে পার্থ ভাইয়ের অ্যাচিভমেন্ট কি? পার্থ ভাই মানে ওয়েস্টিন কি ওনাদের জন্য এটা ওনাদেরকে লিখে দেওয়া হয়েছে? এই যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের যারা জাস্ট ধরেন শায়ন ভাই আমার অনেক সমালোচনা করেছেন, কিন্তু আমি ওনার কাছ থেকে অনেক শিখিও, এবং আমি মনে করি যে ওনারা আমাদেরকে বেশি বোঝেন, কাছাকাছি বোঝেন। তো এই যে পার্থ ভাই, শায়ন ভাই, রুমিন আপা, এই যে জেনারেশনটা আমাদের যারা একটু বয়স্ক বা একটু এক মানে জেনারেশন সিনিয়র, তারা কিন্তু আমাদের পালসটা বেশি বুঝতে পারা উচিত ছিল। সমালোচনা করেন 100 বার, যত ভুল করবো সমালোচনা করবেন, কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এটা আপনি ওই রাস্তায় একটা বাচ্চা ছেলে বা মেয়ে একটা কিছু বলছে, আন্দোলনের সময় একটা স্লোগান দিচ্ছে, সেটা যেমন নিন্দনীয়, একজন যখন জাদ্রেল পলিটিশিয়ানের মুখ থেকে যখন শুনি, এটা আরও বেশি নিন্দনীয়। এবং এটা কিন্তু একটা ব্যাড এক্সাম্পল, ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট করে। এইটা আমি এখনো পর্যন্ত দেখি না যে রুমিন ফারহানা আপা কোথাও বলেছেন যে না আমি এটা রাগের মাথায়। এই ছেলেরা কি চায় যদি এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে যে রুমিন আপাকে যেন কেউ কোনো ধরনের বাজে আক্রমণ, বুলিং যেন না করা হয়। তো রুমিন আপা যদি একবার অন রেকর্ড বলেন যে আমি এটা রাগের মাথায় বলে ফেলেছি, এটা আমার বলা ঠিক হয় না, আপনি দেখেন তারা কিভাবে আপনাকে আবার জড়িয়ে নেয়, মানে কিভাবে আপনাকে আবার গ্রহণ করে। কিন্তু উনি তো সেটা করছেন না, উনি এটা জাস্টিফাই করে যাচ্ছেন একের পর এক, ফলে উনি একের পর এক ভুলের মধ্যে পড়তেছেন। আর কিছুকে যোগ করবে না, কোনো প্রশ্নে যাবা না, যোগ করা বলতে কি, যেটা এতক্ষণ তুষার বলল ঠিক আছে, যে কিছু কিছু নেতা এমন সব কথা বলছেন, এমন আচরণ করছেন, সেটা দলের জন্যই বিব্রতকর হচ্ছে, এবং দল সেটা ওন করছে না বলেই দলের সিনিয়র লেভেলের নেতাদেরকে শোকজ করছে, সদস্য পদে স্থগিত করছে। এখন বিএনপি এত বড় দল, এত রকমের নেতা, বিভিন্ন দল থেকে আসা নেতা, তার একদম ইউনিফাইড হবে না, ফলে তাদের কথা এরকম হবে। কিন্তু এটাও বুঝতে হবে যে বাংলাদেশে এখন রাজনীতিতে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের বয়ান ছিল, সেটা হলো চেতনা বিক্রির বয়ান। কিন্তু প্রকৃত অর্থে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়া, সেক্টর কমান্ডার হওয়া, জেড ফোর্সের অধিনায়ক হওয়া একজন যোদ্ধা, তার প্রতিষ্ঠিত দল বিএনপি মুক্তিযুদ্ধকে শতভাগ ওন করে। তার কোনো নেতা হয়তো ব্যক্তিগতভাবে কতটুকু ওন করে যায় না, কিন্তু দল হিসেবে বিএনপি এটা ওন করে। সেই প্রেক্ষাপটে এর মধ্যে আবার যারা সরাসরি মুক্তিযুদ্ধ করা, তাদের কোনো বিষয়ে রিজার্ভেশন থাকতে পারে, এমনকি শেখ মুজিবের প্রতিও তাদের বিশেষ ভালো লাগাও থাকতে পারে। সেটা প্রকাশ করলো। শেখ মুজিবের প্রতি ভালো লাগা বা শ্রদ্ধা তো বিএনপিও এক সময় সরাসরি দলীয়ভাবে প্রকাশ করেছে। সরকারে থাকতে বিবৃতি দিয়েছে তার মৃত্যুবার্ষিকীতে, তার কবর জিয়ারত করে তারেক রহমান নিজে গেছেন। আওয়ামী লীগ সেই সৌহার্দ্যটা, সেই সৌজন্যটা ধরে রাখেনি বলে এখন হেট্রেট ছড়িয়েছে। কিন্তু শেখ মুজিবকে তো কোথাও আমাদের রেসপেক্ট করার সুযোগ আছে। এখন যারা তার সঙ্গে রাজনীতি করেছে, যারা তার অনুগত ছিল, পরে বিভিন্ন কারণে দল ছেড়ে বিএনপিতে আসছেন, তারা যদি সেই রিলেটেড কোনো তাদের ব্যক্তিগত মতামত দেয়, সেই জন্য তাদেরকে আক্রমণ করে যদি হাসিনার থেকেও খারাপ পর্যায়ে নামিয়ে নেওয়া হয় এবং তাদের ফ্যাসিবাদের দোসর বানিয়ে দেওয়া হয়, যারা 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, যারা শেখ হাসিনা, শেখ মুজিব কাউকেই ছেড়ে কথা বলে নাই, সেটাও তাদের রাগের কারণ হয়। হ্যাঁ, রাগের কারণ হইল এমন কোনো শব্দ বলা উচিত না যেটা বিভেদ বাড়ায়, যেটা রাজনৈতিক সংস্কৃতিকে আরও খারাপ করে। যেটা যারা করেছেন, দল এটা ডিজোন করছে, স্পষ্ট করে দিয়েছে দলীয় সিদ্ধান্তের মাধ্যমে। আর রুমিন ফারহানার নাম উল্লেখ করে যেহেতু সে, রুমিন আমাদের অনেক দিনের G9 কলিগ, আমরা একসঙ্গে কাজ করেছি, তাকে আমরা জানি। সে মানসিকভাবে যা বলে করে, এবং সে ট্রুলি রাজনীতি করে উঠে আসা না, ব্যারিস্টারি করে আসা, কিন্তু রাজনৈতিক পরিবারের এবং রাজনীতিতে জায়গা পেয়েছে। তার এই আচরণ এবং কথাগুলো সঙ্গত হয় নাই, যে এটা দলের লোকরা অনেকে বলছে, এবং আপনি দলের কোনো ফোরাম থেকে তার এইটার পক্ষে যে হাইপ তোলা, সেইটাও আপনি ভার্চুয়াল মিডিয়া কোথাও তেমন দেখবেন না। বরং তার সমালোচনা করার লোক দলের মধ্যেই অনেক পাবেন, ফজলুর রহমানের সমালোচনা করা লোক দলের মধ্যে অনেক পাবেন, দল বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, হাবিব ভাই বা যাদের নাম বললো প্রত্যেকের সমালোচনা দলের মধ্যে হচ্ছে। কিন্তু
এনসিপি ওই মেয়েটার সমালোচনা দলের কোনো নেতা করেছে সেরকম একটা নজির আপনি দেখাতে পারবেন না। জামায়াত ইসলামের যারা মুক্তিযুদ্ধ নিয়ে এখনো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়, ক্ষমা তো চাই নেই, উল্টা বরং এখন মুক্তিযোদ্ধাকে ডিনায়ালের দিকে নিয়ে যেতে চায়, সেইটা নিয়েও আপনি জামায়াতের তরফ থেকে কোনো নেতার দুঃখ প্রকাশ দেখবেন না যে এই বক্তব্য আমরা ওন করি না দল হিসেবে জামায়াত, বা এনসিপিও তাদের নেতারা যা যা করেছে। আপনি সার্জিসের যে এক মহিলার থেকে টাকা আনতে পাঠানোর সেখানে সেই ছেলেটা ধরা পড়া, সেই ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা দল থেকে দেখবেন না। কিন্তু আপনি অন্যান্য যতগুলো হয়েছে, আমি দু একটা প্রোগ্রামে সরাসরি বলেছি যে তুষার হিমসেলফ মে বি ইন ট্র্যাপড, কিন্তু সে ট্র্যাপ হয়ে ভুল করেছে, ট্র্যাপে জড়িয়েছে। তো সেই বিষয়ে তার মতো একটা প্রমিজিং নেতা বিতর্কিত হয়ে গেল। বিতর্কিত যেই এজেন্সি করুক, যে ব্যক্তি করুক, যারাই করুক, তার তো সতর্ক হওয়া উচিত ছিল। সেই ওই লেভেলের সতর্কতা এদের থেকে আমরা আশা করেছিলাম। এই যে 5 জন নেতা যে কক্সবাজার যেভাবে গেল গণ অভ্যুত্থান দিবসে, তাদের তো এই দিন পিকনিক করবার যাওয়ার দিন না, যেদিন হাসপাতালে ছেলেরা কাতরাচ্ছে, যেখানে এদেশে নানান বিষয় নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে, ফলে তাদের যে ভুল হচ্ছে, আমরা এনসিপিকে এদেশের বেশিরভাগ মানুষ ইনক্লুডিং মি যা চেয়েছিলাম, তুষার নিজেই বলুক তার কত শতাংশ তারা ধরে রাখতে পেরেছে। হ্যাঁ, ভুল হয়েছে, ভুল শুধরে নিবে। বিএনপি তো যারা ভুল করছে ভুল শুধরে নিবে। যে ক্ষমা চাইবে না, যে ভুল স্বীকার করবে না, সে বিএনপি দলের মধ্যে, এমনকি সাধারণ মানুষের সমর্থন থেকে দেখবেন তারা জনপ্রিয়তা থেকে নেমে যাবে। কিন্তু তার দায় দিয়ে আপনি গোটা দলকে, যখন এটা সমুদ্রের মতো দল, তার মধ্যে 2-4 জনের দোষ ত্রুটি ধরে গোটা দলটাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও যদি আক্রমণ করতে থাকেন, সেটা ঠিক না। আরেকটা পয়েন্ট উল্লেখ করি, তারেক রহমানের বিরুদ্ধে যে মেয়েটি যে অশ্লীল স্লোগান দিয়েছে, শুরুতে আমি বলেছিলাম সেম স্লোগান দল বেঁধে মিছিলের মধ্যে দেয়া হয়েছিল এর আগে, সেইটার কি কোনো নিন্দা জানিয়েছে এনসিপি যে আমরা এই স্লোগান ও পছন্দ করি না, আমরা দেব না, কেউ দিলেও সেটা আমরা নিন্দা করি এবং এই স্লোগান আর দিতে দেওয়া হবে না? এই তারা এত এত বিষয় নিয়ে এত হুঙ্কার দিতে পারে, তারেক রহমানের বিরুদ্ধে ওই স্লোগান নিতে একটু হুঙ্কার। আমি তুষার কাছে আপনি জানতে, আপনারা নিন্দা করেন না বা না, এটা একদমই ঠিক না। আমরা ধরেন মুক্তিযুদ্ধের প্রশ্নে বারবার বলেন তারেক রহমানের নিন্দা করেছে, এই মেয়েটার নিন্দা করে একটা কিছু করেছে, বারবার আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের অভিযোগ, রুমিনও তো উইথড্র করেছে না, রুবিনা আপা কোনো তার প্লট বরাদ্দের ওইটা বলছে যে আমি সেটা উইথড্র করেছি এবং ভুল স্বীকার করেছি। বলছেন ভুল স্বীকার করলেই হলো, তো রুমিন দরখাস্ত উইথড্র করলে ভুল স্বীকার করলে হবে না, আর আপনাদের নেত্রী শুধু পোস্ট উইথড্র করলে হলো? আপনার দলগতভাবে সতর্ক করেছেন যে এই মেয়ে যেটা করেছে দল এটা ওন করে না এবং আমাদের দলের কেউ এটা করবেন না, নির্দেশ দেওয়া হচ্ছে, দিয়েছেন? আপনার ডেফিনেটলি ওই ইয়ের যে মন্তব্য, সেটা তো আমরা তাকে সতর্ক না করলে তো উনি না দলগতভাবে একটা বিবৃতি দেন, একটা সতর্ক বার্তা দেন কর্মীদের জন্য। মিনিটের তার একটা মন্তব্য ছিল, উনি নিজে এটা দলীয় ফোরামে তাকে এটার অনেক ক্ষেত্রে আছে না যে বিএনপিও কিন্তু মৌখিকভাবে সতর্ক করে, তো এটা তো প্রত্যেকটা জিনিসের ইয়ে আছে। আমাদের কক্সবাজারের নেতাদের কথা বললেন, এটা তো তাদের একটা তারাও নিজে পরবর্তীতে বলেছে হ্যাঁ টাইমিং কুড বি মানে অন্য কোনো দিন হইতে পারতো। এবার তারা আমাদের টপ 5 লিডার্স, তাদেরকে তো দল শোকজ করেছে কেন, এটা একটা এক্সাম্পল সেট করার ব্যাপার, এবং তার পরবর্তীতে তারা কিন্তু সেটার উত্তরও দিয়েছেন। এখন রুমিনা আপার এটা তো এই যে যেটা প্লটে এটা উনি ইয়ে করেছেন, এখন এটা কেন আসে, এটা আসতো না তো, উনি তো পরের দিন উইথড্র করেছেন। আসে এই কারণে, আপনি যদি হাসনাতের ওই কবে ছাত্রলীগের কার সাথে ছবি পাওয়া যাচ্ছে তিনি হলে থাকতেন বলে, এবং তার জুলাইয়ের ভূমিকাটাকে অস্বীকার করে ওইটাকে যখন প্রমিনেন্ট করবেন, তখন তো আপনার এটা আসবে না, দুইটা এক না, তাই না? এটা আসবে। এবং ওই যে স্লোগানের কথা যেটা বলেছেন ভাই, যে স্লোগানের ক্ষেত্রে আমরা এই ধরনের স্লোগানকে কখনো এন্ডোর্স করি না। স্লোগান হবে এমনকি মানে বিএনপি, আমাদের স্লোগানের মধ্যে বিএনপি সমালোচনাও থাকতে পারে, কারণ যেহেতু আমরা একটা আলাদা দল, কিন্তু সেটা কখনোই আমরা এটা সমর্থন করবো না যে ব্যক্তি কিংবা বিএনপির মতো একটা দলের প্রধান তাকে বাজেভাবে ব্যক্তি আক্রমণ করে স্লোগান, এটা সমর্থন করার কোনো সুযোগ নাই। এখন আমরা সেটা বিবৃতি দেই নেই কেন, হ্যাঁ সেটা আলাদা প্রশ্ন। আমরা এই যে আমি অন রেকর্ড বলতেছি যেটা আমরা সমর্থন করি না, আপনি আরেকজনকে আমাদের কোনো নেতা বলবে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ডু ইউ সাপোর্ট দিস, কেউ বলবে না যে আমরা সাপোর্ট করি। সুতরাং এইটা দিয়ে তো আপনি এখন আরেকটা আমি বলেছি, এটা তো অনেকে বলে যে তার অনেক দলের নেতাদের এই কথা তারা সমর্থন করে না। হ্যাঁ, তো আমি আমার যে প্রথম অংশে যে আমি যা বললাম, এটা কিন্তু আমি বিএনপির ওই নেতাদের সমালোচনা করেছি। আমি কিন্তু বলি না যে অ্যাজ ওয়েল বিএনপিটা, যেমন ফজলুর সাহেব আমাদেরকে তো টানা রাজাকারের বাচ্চা বলে গেছেন, তো আমি তো বলি না যে এটা বিএনপির অবস্থান। বিএনপি তো শোকজ দিয়ে প্রমাণ করেছে যে এটা বিএনপির অবস্থান না। কিন্তু রুমিন ফারহানা আপার কথাটা আমি আলাদা করে কেন বলেছি, কারণ আমরা তাকে বিএনপির ঊর্ধ্বে এসে আমরা তাকে রেসপেক্ট করি, ঠিক আছে? মানে উনি, আমরা যখন 18 সালে বা আওয়ামী লীগ আমরা যখন টক শো, তবে এটা আমি যোগ করি, হাসনাতের পরের বিবৃতিটা আমার খুব ভালো লেগেছে, অনেক ম্যাচিউরড স্টেটমেন্ট করেছে এবং এটাই পরেও কিন্তু তিনি এটা বলেছেন যে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলতে পারে, কিন্তু পরে যে বিবৃতিটা সে দিল রুমিনকে নিয়ে,
ভেরি ম্যাচিউরড এবং খুব অ্যাপ্রিসিয়েটিং। রুমেনেরও উচিত ছিল এরকম কিছু করা। হ্যাঁ, আমি তো এটাই বললাম এতক্ষণ, যে এটা তো আমরা রুমিন আপার কাছ থেকে আশা করেছি। হাসনাত ভুল করবে, বয়স কম ধরেন, হ্যাঁ, কিন্তু রুমিন আপা তো মানে মোর নুয়ান্সড এবং মোর ম্যাচিউরড একজন পলিটিশিয়ান। তার দিক থেকে তো টক শোতে অন রেকর্ড এসে আপনি ওইখানে ধরেন একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন কমিশনে, সেখানে আপনি গুন্ডা চাইলে আনতে পারি, এবং আমরা তো দেখেছি, ভিডিও দেখেছি রুমিন আপা কীভাবে আপনি এত টক শোতে উনি মব করেছেন, উনি ওখানে মব সৃষ্টি করলেন, ঠিক আছে, করার পরে উনি বাইরে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, প্রথমে ডাহা মিথ্যা কথা বলেছেন যে উনার উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু আমরা সেরকম কোনো ভিডিও প্রমাণ দেখি নাই। যা দেখেছি সেটা হচ্ছে উনি আক্রমণাত্মক ছিলেন, উনার লোক আক্রমণাত্মক ছিল। এনিওয়ে, ওইটা আপনি ওখানে একটা সিচুয়েশনে ছিলেন। এবার টকশোতে এসে যখন একটা টকশো না একাধিক টকশোতে আপনি এসে আবার এদেরকে ফকিন্নির বাচ্চা ডাকাতের মতো দেখতে, হুইজ হাসনাত আবদুল্লাহ, আর আপনি যদি বলেন যে হুইজ হাসনাত আবদুল্লাহ, তাহলে কিন্তু অন্যরা প্রশ্ন করে যে হুইজ রুমিন ফারহানা। আপনি আমাকে বলেন যে রুমিন আপার মানে অ্যাচিভমেন্ট কি পলিটিক্সে, হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু আসবে, আমরা সেই প্রশ্ন তুলতে চাই না। কিন্তু এই কারণে আমরা বলছি যে এইদিকে আমরা ওইদিকে না যাই, একটা নো গো এরিয়া আছে সমস্ত কিছুতে, ঠিক আছে, এখানে আমরা যাব না। কিন্তু আমি এখনও আহ্বান জানাবো, রুমিন আপা যদি এটা শুনেন কিংবা পরবর্তীতে শোনেন, ওনার উচিত হবে, আমি এটা বিএনপি নেত্রী হিসেবে ওনাকে বলছি না, আমি রুমিন ফারহানা একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে, একজন ব্যক্তিত্ব হিসেবে অনেক বড় তিনি, তার উচিত হবে এটাতে কেউ সবাই ওনাকে অ্যাপ্রিসিয়েট করবে, সবাই ওনাকে স্বাগত জানাবে যদি উনি বলেন যে আমি এটা আগের মাথায় বলে ফেলেছি যে ডাকাতের মতো দেখতে, কারো চেহারা নিয়ে আপনি এটা বলতে পারেন, এটা তো বলা ঠিক না। তারপর হচ্ছে আমরা ফকিন্নির বাচ্চা, এই দুটো জিনিস ওনার উচিত যে আমি এটা উইথড্র করলাম, এটুকু উনি বললে দেখবেন যে অনেক কিছু। হুমায়রা তো মানে বয়স কম, উনি তো এটা বলে আপনার এই টক শোতে অন রেকর্ড তো ক্ষমা চেয়েছেন, এটা তো একটা বড় এক্সাম্পল। হাসনাত যেমন ওনার পক্ষ নিয়ে, রুমিন আপার পক্ষ নিয়ে যেমন একটা এক্সাম্পল সেট করেছেন, হুমায়রাও কিন্তু করেছে, এবং হুমায়রাকে তো কেউ এন্ডোর্স করে নাই। এখন রুমিন আপার হচ্ছে, এখন মানে বল হচ্ছে রুমিন আপার দিকে, রুমিন আপাকে মানে একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি, আমি মনির হায়দার বলছি। জি, মনির হায়দার সাহেব বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনার এনসিপির নেতা তুষার সাহেবের কাছে। উনি বেশ সুন্দর মতো বোঝাচ্ছেন, রুমিন ফারহানা এই কথা বলেছে, ফজলুল সাহেব এই কথা বলেছে। কিছুদিন আগে রাতে ঢাকা ইউনিভার্সিটিতে যে 1, 2, 3 নিয়ে তারেক জিয়া সাহেব সম্বন্ধে কি বলেছেন, খালেদা জিয়া সম্বন্ধে কি বলেছেন, আজকে সবচেয়ে লেটেস্ট, আজকে শাহবাগে ওনার নেতা এনসিপি নেতাদেরকে নিয়ে, আসিফ এবং নায়েবকে নিয়ে যে স্লোগান গুলো হচ্ছে, এইটার জন্য কি বিএনপি দায়ী নাকি? আজকে টক শো হচ্ছে কি নির্বাচনের পক্ষে বিপক্ষে, ঠিক কিছুদিন পরে একটা টক শো হবে যে কোনো একটা চ্যানেলে, যে 24শে আগস্ট 2024 আগস্টের আগে আমরা কিরকম ছিলাম, এখন আমরা কিরকম আছি। এনসিপি নেতা বললেন ওয়েস্টার্ন হোটেলে আসিফ সাহেবকে খাইতে পারেন না, 100 বার খেতে পারেন, এটা নিয়ে কোনো বাধা নেই। প্রস্তুতি করেন। আমার প্রশ্নটা হয়েছে যে উনি স্টুডেন্টরা যে স্লোগান গুলো দিচ্ছে বিএনপি সম্বন্ধে কিংবা তারেক জিয়া, ম্যাডাম খালেদা জিয়া সম্বন্ধে, ওগুলো নিয়ে ওনার কোনো ব্যাখ্যা নাই। উনি রুমিন ফারহানা কি বলছে সেটা নিয়ে ধন্যবাদ। এটি মনে স্যার তুষার এরই মধ্যে বক্তব্য জবাব দিয়ে দিয়েছে। আরেকজন আছেন, ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল, রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হলো যে বিএনপি তো বড় দল, তাদের দলের মধ্যে রুমিন ফারহানা আছে, তার সঙ্গে ফজলু ভাই আছে, এদেরকে অবশ্যই দলের পক্ষ থেকে এদের ক্ষমা চাওয়ার জন্য বলা হবে এবং এদের অ্যাকশন শুরু হবে। পাশাপাশি আমি যে এনসিপি যে তুষার ভাই আছেন, ওনার কাছে প্রশ্ন করে দেয়, ওনাদের পাটোয়ারি সম্পর্কে ওনারা তো কোনো কিছুই বলেন না। জি ধন্যবাদ। একটু আপনাকে জানতে চাইবো, একটি খবর হচ্ছে নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন করে ফেলেছে ইসি, কালকে প্রকাশ করবে। খুশি? পুরো জাতি খুশি আমার মনে হয়। কারণ হচ্ছে গিয়ে এদেশের নির্বাচন যত পিছিয়েছে, বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল না, আরও আগে চেয়েছিল 3 মাসের মধ্যে, একদম শুরুতে পতনের পরপর, যত তাড়াতাড়ি নির্বাচন হতো তত এই দেশের অর্থনৈতিকভাবে লাভবান হতো। কারণ টাকা পাচারকারীরা এখনও টাকা পাচার করছে, যারা আওয়ামী লীগের লুটেরারা সব টাকা তো আগে নিয়ে সারতে পারেনি। এই সরকারের আমলে আপনি হিসাব বেরোলে বুঝবেন প্রচুর টাকা পাচার হয়েছে। এই সরকারের আমলে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি হয়েছে বিভিন্ন সেক্টরে, এরা কন্ট্রোল করতে পারেনি। এই সরকারের সঙ্গে যুক্তরা কেউ যে যুক্ত হয়েছে বলে অভিযোগ এসছে। মাঝখান থেকে কী হয়েছে, বিনিয়োগ বাড়েনি, মানুষের আয় বাড়েনি, কর্মসংস্থান বাড়েনি, কিচ্ছু হয়নি। তাইলে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, আইন শৃঙ্খলার দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, গণতন্ত্র উত্তরণের পথ থেকে কোনো দিক থেকে আমরা লাভবান হলাম? যেই আলোচনা করে যে সংস্কারের যেই কাজগুলো যেটুকু করা হচ্ছে, এটা 3 মাসেই সম্ভব ছিল।
যদি সিরিয়াস হতো তারা। এই 1 বছর পেরিয়ে এসে এখনও তো ঐক্যমত্য নাই, এখনও তো নির্বাচন নিয়ে 3-4টা দলের মধ্যে পুরোপুরি ভিন্ন অবস্থান বিরাজ করছে। কিন্তু তারপরও সরকার দেরিতে হলো, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একমত হয়েছে, তারা রোডম্যাপ ঘোষণা করেছে এবং ধাপে ধাপে নির্বাচনমুখী হচ্ছে দেশ এবং রাজনৈতিক দলগুলো। এবং এখনও পর্যন্ত জামায়াত ইসলাম, এনসিপি সহ গুরুত্বপূর্ণ কিছু দল যারা নির্বাচনের বিভিন্ন ইস্যু তুলে ধরে বিরোধিতা করছেন, এই বিরোধিতাটা হচ্ছে গিয়ে নানামুখী দর কষাকষির উপাদান। এরা নির্বাচনকে পেছাইলে তাদের সুবিধা হয় বলে খড়কুটোর মতো কিছু কিছু জিনিসকে উপাদানকে আঁকড়ে ধরছেন। এই খড়কুটো আস্তে আস্তে তারা জড়ো করবেন এবং দেশ যখন পুরোপুরি নির্বাচনমুখী হবে, খড়কুটোগুলো পুড়িয়ে ছাই বানিয়ে ফু দিয়ে উড়িয়ে দিয়ে স্লোগান দিয়ে নির্বাচনে আসবেন। আজকে বলে রাখলাম, দেখবেন এই জামায়াত ইসলাম, এই এনসিপি, এই বিএনপি, অন্য সব দল মিলে চমৎকার একটা ইলেকশন হবে এবার। আমি একটু তুষার আপনার কাছে জিজ্ঞেস করবো, যেহেতু রোডম্যাপ ঘোষণা যদি হয়, একটা আনন্দের খবর, নির্বাচন রোডম্যাপ ঘোষণা হচ্ছে, আপনারা আনন্দিত? না, আমরা তো বরাবর ইলেকশন প্রশ্নে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে ইলেকশন বাংলাদেশে 3টা নির্বাচন হয় নাই, সুতরাং ইলেকশন বাংলাদেশে আসতেই হবে। কিন্তু আমরা বলেছি যে এই সামনের নির্বাচন এটাকে গণপরিষদ নির্বাচন করা হোক, হুইচ ইজ অলসো আ ন্যাশনাল ইলেকশন। মানে এমন না যে সংসদ নির্বাচনটা হচ্ছে জাতীয় নির্বাচন আর গণপরিষদ নির্বাচন হচ্ছে অন্য কিছু, সেরকম না। গণপরিষদ নির্বাচনও একটা জাতীয় নির্বাচন। এবং এটা কখন আসে? এটা আসে হচ্ছে যখন আপনার সংবিধানের মেজর পরিবর্তন করতে হবে, যেগুলো অলরেডি প্রস্তাবিত হয়েছে, এবং সেইটা আর সংসদের স্কোপের মধ্যে করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে যে এটা এমন সব প্রস্তাব এখানে এসছে যেখানে এই সংবিধানের মূল প্রিমাইসগুলোকে, মূল ক্ষমতা কাঠামোকেই এটা ছাপিয়ে যায় এবং মানে চ্যালেঞ্জ করে। তো এইটা করার জায়গায় আর পার্লামেন্ট না, এটা করতে হয় গণপরিষদে। এবং গণপরিষদের আরেকটা কাজ হচ্ছে পাশাপাশি আপনি দেশও পরিচালনা করবেন, অর্থাৎ একই সাথে সরকার হবেন, একই সাথে সংবিধান বানাবেন, দুটো প্যারালালি চলতে থাকবে। এই নির্বাচনের কথা আমরা বলেছি। এখন নির্বাচনের রোডম্যাপ নির্বাচন কমিশন তার মতো করে করেছে, কিন্তু আমরা তো সবসময় নির্বাচনের প্রতি বলেছি যে আরও আগায় নিয়ে আসেন, কিন্তু এই জিনিসগুলো যেন হয়। আমরা সেটা সংস্কারের, মৌলিক সংস্কারের কথা বলেছি, নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলেছি, এবং পিসফুল ট্রানজিশনটা যেন সবসময় মানে সুনিশ্চিত থাকে, এটা যেন কখনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে। এখন নির্বাচন যখন রোডম্যাপটা ঘোষণা করে দেবে কালকে ইসি, দেশ একটা প্রতিযোগিতামূলক মানে আবহের মধ্যে চলে যাবে। প্রত্যেক যারা সম্ভাব্য প্রার্থী তারা তার ক্যাম্পেইন করতে থাকবে বা ক্যাম্পেইনে অফিসিয়ালি ঢুকবে। কিন্তু সংস্কারের জন্য যে ধরনের সমঝোতার পরিবেশ দরকার, মানে আমাদের সবাইকেই যার যার রাজনীতিটা একটু স্যাক্রিফাইস করে আমরা ন্যাশনাল ইন্টারেস্টে এক জায়গায় হলাম, এটা হলো সংস্কারের এনভায়রনমেন্ট। এটা কিন্তু কিছুটা হলেও আপনার ব্যাকফুটে যাবে। এখন এটা কিভাবে, এটা সরকারের দায়িত্ব যে কিভাবে, যেহেতু নির্বাচনটা রোডম্যাপটা চলে আসছে ফলে এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেও রায় আসছে, এখন কিভাবে আপনি সংস্কারের যে জিনিসগুলোতে ঐক্যমত হচ্ছে না এখন পর্যন্ত, প্রায় কিন্তু জুলাই সনদটা রেডি, লাস্ট যে ইয়েতে আছে সেটা হচ্ছে যে কী পদ্ধতিতে বাস্তবায়ন করবেন। এখানে বিএনপি ছাড়া বাকি সকল দল একই ফিলিং শেয়ার করে, সেটা হচ্ছে যে আপনি নির্বাচনের আগে সংস্কার করতে হবে। নির্বাচনটা এমন না যে আগে কথাটা ছিল এরকম যে সংস্কার হবে তারপর নির্বাচন হবে, যেটা মনে হয় যে নির্বাচনকে আপনি অনেক পিছিয়ে দিচ্ছেন। কথাটা কিন্তু রাজনৈতিক দলগুলো প্র্যাকটিক্যাল বলি, যেটা ভাই বললেন যে সবাই কিন্তু নির্বাচন চায়, সব দলই নির্বাচন চায়। তো এই কারণে ওরা কিন্তু এখন কি বলছে যে নির্বাচন যখন তখনই, কিন্তু আপনি সংস্কার করেন এর আগে, কি পদ্ধতিতে করবেন সেটা আলাপ করেন, কিন্তু কোনোভাবেই পরবর্তী পার্লামেন্টের কাছে না। কেন পরবর্তী পার্লামেন্টের কাছে না? পরবর্তী পার্লামেন্ট হচ্ছে তার ইশতেহার বাস্তবায়ন করবে। বিএনপির 31 দফা আছে, আমরা 24 দফা দিয়েছি, জামাত তারটা দিবে, যারা জিতবে তারা তাদের দলীয় এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করবে। এটাই কিন্তু পার্লামেন্ট। এর পাশাপাশি সাধারণ যে রেগুলার যে আইনগুলো আছে সেগুলো করবে। কিন্তু এই যে বেসিক মৌলিক, আপনি তো রাষ্ট্রের ক্ষমতা কাঠামো, যেটাকে এই অনুমান থেকে শুরু করেছিল কমিশন যে এটা হচ্ছে, কিন্তু বিএনপি যদি রাজি না হয় শেষ পর্যন্ত, বিএনপিকে রাজি হতে হবে। সব দল যদি, এই যে ভাই যেমন বলছেন যে ওইগুলো সব গুছায় ফেলে তারপর হচ্ছে, বিএনপি কি জানে না যে বিএনপি একা নির্বাচন করতে পারবে না? তো এই দলগুলো যদি অনড় থাকে, এটা শুধু তো জামায়াত এবং এনসিপির প্রশ্ন না, আরও দল আছে, কিন্তু ইসলামী দল আছে, গণ অধিকার পরিষদ আছে, এরা প্রত্যেকেই কিন্তু একটা, এবং বিএনপির কিছু এলআইও আছে লাইক গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই গণতন্ত্র মঞ্চভুক্ত যে দলগুলো, তারাও কিন্তু বলছে খুব স্ট্রংলি, কমিশনে বলেছে বারবার যে আমরা চাই যে নির্বাচনের আগে সংস্কারটা হোক। কিংবা কেউ কেউ বলেছে যে এমন একটা নির্বাচন করেন যার মধ্যে দিয়ে আপনি সংবিধানও পরিবর্তন করতে পারবেন, অন্যান্য মেজর সংস্কার করতে পারবেন, পাশাপাশি সরকার পরিচালনা করতে আপনি কি বলছেন যে শেষ পর্যন্ত যদি বিএনপি এই নির্বাচনের আগে সংস্কারে রাজি না হয়, তাহলে কি অনেকের নির্বাচন না যাওয়ার একটা আশঙ্কা আছে? মানে বিএনপির প্রায়োরিটিটা হচ্ছে, বিএনপি তো ভাই বলেছেন না, ঠিকভাবেই বলেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, ফলে বিএনপি কন্টিনিউয়াস নির্বাচনের লাইনেই থেকেছে, পাশাপাশি সংস্কারে পার্টিসিপেট করেছে। অন্যদিকে অন্য দলগুলো যারা সম্ভাব্যভাবে মনে করছে যে তারা বড় দলকে মোকাবেলা করা বা এই পাওয়ারটাকে মোকাবেলা করার জন্য তাদের কিছু সংস্কার দরকার, তারা কিন্তু সংস্কারে জোর দিয়েছে। ফলে তারা যদি নির্বাচনের ব্যাপারে কমিটমেন্ট দেখায়, বিএনপিকে সংস্কারের ব্যাপারে কমিটমেন্ট দেখাতে হবে। এখন এটা বললে হবে না যে বিএনপি তো কমিটমেন্ট দেখিয়ে এসছে এবং বিএনপি 2016 সাল থেকে মানে সংস্কার করছে, এটা না। প্রশ্নটা হচ্ছে কীভাবে সংস্কার করবেন। কোনোভাবেই আর ওই যে 3 জোটের রূপরেখা এবং শাহাবুদ্দিন সরকার সংস্কার প্রস্তাব দিল যে নিয়ে নেন, এগুলো আপনারা করেন,
পরের পার্লামেন্ট একটা করলো না, সেইভাবে এবার আর হবে না। আমি একটু আপনাকে জিজ্ঞেস করবো যে যদি একটা আশঙ্কা আছে, যদি শেষ পর্যন্ত সব দল মতনৈক্য না আসে তাহলে সবাই কি নির্বাচনে যাবে কিনা, একটা কথা। আরেকটি কথা, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য তিনি বলেছেন যে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। এই ষড়যন্ত্রটা আসলে দাবি যদি সংস্কারের দাবি তোলে তাহলে কেন ষড়যন্ত্র বলা হবে? দাবি তোলার মধ্যে কিছু ধরন আছে। যেমন ধরেন, পিয়ারের দাবিটা কিন্তু এত জোরালো আগে ছিল না। বিশেষ করে নিম্ন কক্ষে পিয়ারটা একেবারে একটা অবান্তর চাওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামনে নেপালের উদাহরণ আছে, শ্রীলঙ্কার উদাহরণ আছে। দুই ধরনের পিয়ার, যদিও দুই দেশে তারা লাভবান হয় নাই পিয়ার দিয়ে, বরং 17 বছরে 13 বার সংসদ ভেঙেছে, সরকার ভেঙেছে নেপালে। বাংলাদেশে পিয়ার সিস্টেমটা জনগণের বুঝতেও বছরের পর বছর প্রচারণা লাগবে। সুতরাং পিয়ারটা একেবারে অবান্তর একটা বিষয়। সেটা নিয়ে যদি কোনো দল এখন অনর অবস্থানে গিয়ে বলে যে এটা নিয়ে তারা আন্দোলন গড়ে তুলবে, তাহলে এইটার মধ্যে সন্দেহ তো বিএনপি দেখতেই পারে। বিএনপি একটা রাজনৈতিক দল, তারা সে আশঙ্কাটা দেখছে। যদি এটা নিয়ে দেরি হয়, আওয়ামী লীগ সরকারের সময় লুটেরাদের হাতে এমন পরিমাণ টাকা গেছে এবং এত টাকা পাচার করেছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের অনেক রকম অঘটন ঘটাইতে তারা সক্ষম হতেও পারে, যদি রাজনৈতিক এই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য না থাকে। ঐক্য না থাকলে সেটা হবে। এখন আপনি ঐক্য বিনষ্ট করবার মতো উপাদান যদি নতুন নতুন যোগ করে, তাহলে সেটা তো ফ্যাসিবাদকেই সুযোগ করে দেওয়া হয়। কেউ যদি এখন নির্বাচন পিছাইলে তার দলীয় সুবিধা হয়, সেই চিন্তায় দেশকে পিছিয়ে দেওয়ার মতো বা গণতন্ত্র ব্যাহত হওয়ার মতো পদ্ধতিকে ওয়েলকাম করে, সেই কথাও তো কাউকে না কাউকে বলতে হবে। এখন বিএনপি এবং ছোট অন্য যেই দলগুলা, মাঝারি দল যারাই বলেন, যারা আছে, প্রত্যেকের জন্য একটা কমফোর্ট জোন লাগবে। বিএনপি বড় দল হিসেবে তারা মনে করে যে নির্বাচন হলে জনগণের রায়ে তারা সরকার গঠন করবে। সরকার গঠন করলে সরকারটা তারা স্মুথলি চালাতে পারবে কিনা সেটা তাদের একটা বড় হেডেক, এবং তাদের ওই কমফোর্ট জোনটা তারা পাবে কতটুকু সংস্কার মানলে, সেই হিসাবটা তো তাদের থাকবে। এটা দলীয় সিদ্ধান্ত হবেই, প্রত্যেক দলেরই তো কৌশল থাকে। আবার ছোট দলগুলোরও আবার বিএনপি বড় দল হিসেবে আনপ্যারালাল বড় দল, তাদের কাছে আবার ছোট দলগুলোর ন্যায্য অধিকার নিয়ে রাজনীতি করবার পরিবেশ ভবিষ্যতে পাবে কিনা, রাষ্ট্র কতটুকু সংস্কার হবে এবং সেই সংস্কার বিএনপি কতটা মানবে, সেই সন্দেহ থাকাও কিন্তু অস্বাভাবিক না। এই যে সন্দেহ এবং নানান রকমের ঐক্যের ঘাটতি যেটুকু আছে, এখানে মূল ভূমিকাটা সরকারের হতে হয়। তারা পালন করেছেও। যেখানে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর সংলাপ বলতে ভুলে গিয়েছিল, তারা সংলাপ করেছে অনেক বিষয়ে। 84টা পয়েন্টে অন্তত একমত হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় সহ। সেইখানে আরও 1 মাস বাড়িয়েছে, আরও 3 সপ্তাহ বোধহয় আছে এই যে ঐকমত্য কমিশনের। সরকারের তরফ থেকে যদি সিরিয়াসলি উভয় পক্ষকে বোঝানো হয় যে তোমরা ছোট দল হিসেবে আস্থা চাও, বিএনপি এই আস্থা দিচ্ছে, তোমাদের এই সংকটটা দূর করা হবে। আর বিএনপিকে যদি বলে এরা যদি আস্থায় আপনাদের না নেয়, তাহলে একা বড় হয়েই আপনারা শান্তিপূর্ণভাবে দেশ চালাবেন কি করে, এটুকু আস্থার জায়গায় এদের আনেন, এটুকু ছাড় দেন। আমার মনে হয় না কোনো দলই অনড় থাকবে, কিন্তু এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়া সরকারের পলিসি এবং সক্ষমতার উপরে। স্যার, তো সেটা একদম শেষ দিকে চলে এসে, বেশি সময় দিতে পারবো না। আপনি গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, মানে এর মাধ্যমে হয়তো একটা সংবিধান সংশোধনের দিকে আপনারা দাবি করছেন, কিন্তু সংবিধান সংশোধন বা নতুন করে সংবিধান লেখার বিষয়ে কি সব রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে? সংশোধনীর কথা আসছে না বাংলাদেশে, কিন্তু এই যে সংবিধান নিয়ে এত মহাযজ্ঞ চলছে, এটা সংশোধনীর জন্য না। সংশোধনী হচ্ছে আপনি পার্লামেন্টে করতে পারেন, যেটা এই সংবিধানকে মেনে, এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে প্রশ্ন না করে সংশোধনী করে, এটা হলো সংশোধনী। এখন যে জিনিসগুলো এসছে, এটা হচ্ছে এই সংবিধানের মূল ভিত্তিগুলোকেই প্রশ্ন করা হচ্ছে, মূল ভিত্তিগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এটা করার জায়গা হলো গণপরিষদ। এটা আপনি পুরো নতুন করে সংবিধান লেখেন, আর এখন যে অবস্থায় মেজর সংস্কার যেটা, এটা করতে পারলো, এটা একটা নতুন সংবিধানই হবে। ফলে সংস্কার আর পুনর্লিখনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সমস্যাটা হচ্ছে যে এটা আপনি সংশোধন করতে পারবেন না। করলে কেন, এই যে 15th অ্যামেন্ডমেন্টের ওইখানে কি বলেছে, ইনক্লুডিং বিএনপি, জামায়াত, যারা ওখানে তর্ক করেছে, তারা বলেছে এইটা অসাংবিধানিক, কারণ এটা এই সংবিধানের মৌলিক কাঠামোকে ছাপিয়ে গেছে। ঠিক আছে, এই হলো তর্ক। এই কারণেই হচ্ছে আমরা বলতেছি যে আপনি স্থায়ী একটা ভিত্তি দেওয়ার জন্য,
কারণ এই কমিশন কাজ শুরু করেছে এই অনুমান থেকে যে বাংলাদেশের সংবিধানের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক কাঠামো তৈরি হয়েছে, এটাকে ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আমরা বলেছি এইরকম একটা মডেলে আমরা যাই যে অ্যাট দ্য সেম টাইম সরকার থাকবে, অ্যাট দ্য সেম টাইম সংবিধান পরিবর্তন হতে থাকবে। এটা এই পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছে, ইন্ডিয়ায় হয়েছে, আমাদের 70 সালের ইলেকশন অসংখ্য, ইভেন জিয়াউর রহমান সাহেব উনি কিন্তু 78 সালে এরকম একটা ফরমান জারি করেছিলেন। পরবর্তীতে উনি পঞ্চম সংশোধনী মডেলে গেছেন, কেন গেছেন আমি জানি না, কিন্তু উনি কিন্তু 78 সালের 17 এপ্রিল যে সামরিক ফরমান জারি করেছেন, দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী, সেখানে কিন্তু এক্স্যাক্টলি এই কথা উনি বলেছেন যে আগামী ইলেকশনে অ্যাট দ্য সেম টাইম এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে এবং ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাই, অর্থাৎ যেটাকে আমরা গণপরিষদ বলছি, গণপরিষদটাই পরবর্তীতে সংসদ হয়ে যাবে। আমরা এই কথাটাই এখন বলছি। এটা কিন্তু নির্বাচন বানচাল করা ইত্যাদি এরকম কিছু না, জাস্ট হচ্ছে রিফর্মটাকে এনশিওর করা এবং একটা শক্ত ভিত্তি দেওয়া। এই জন্য এই জিনিসটাকে বিএনপি যে আমলে নিচ্ছে না, যেমন আমি এটা প্রশ্নটা বারবার করেছি যে আপনারা যদি জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা পান, গণপরিষদে পাবেন না কেন? ইলেকশন তো একই। আমরা শেষ দিকে চলে এসেছি, একটু গণপরিষদ যদি নির্বাচন থাকে, এটা বাস্তবতা কি বাংলাদেশের? গণপরিষদ নিয়ে আমি বলি, শুধুমাত্রই নির্বাচন, জাতীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর জন্য কাল ক্ষেপণের একটা অস্ত্র, এর বাইরে এক বিন্দু লাভ নাই। মনে করেন বিএনপি দলগতভাবে এই গণপরিষদ নির্বাচন চায় না, সংবিধান নতুন লিখন এটা চায় না, এটা তো মূল এজেন্ডা থাকবে এই গণপরিষদ নির্বাচনের, সেখানে বিএনপি চায় না। তাইলে বিএনপি কর্মী সমর্থকরা এর বিরুদ্ধে মানে এই গণপরিষদে বিএনপির পক্ষে রায় দিবে বা সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিবে, কিন্তু পুনর্লিখন, সেকেন্ড রিপাবলিক এইসবের ধারে কাছে জনগণ যাবে না, অন্তত বিএনপির সমর্থক এবং কর্মীরা। এক, দুই হলো যার যার উদ্দেশ্য প্ল্যাটফর্ম ভিন্ন, কিন্তু আওয়ামী লীগ পতিত পলাতক, কিন্তু আওয়ামী লীগের অসংখ্য ফলোয়ার, নেতা, কর্মী, সমর্থক দেশে আছে না। যখন নির্বাচনের মূল সুরটা হবে যে এই নির্বাচনের রায়ের মাধ্যমে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, একদম নতুন করে পুনর্লিখন হবে। আর বিএনপি চাচ্ছে যে ওইটাকে বেস ধরে সংশোধন, যেখানে যেখানে যেই ধারাগুলোতে আওয়ামী লীগ খারাপ খারাপ ধারা যুক্ত করেছে সব সেগুলো চেঞ্জ হবে, নতুন কিছু ধারা যুক্ত হবে, সংশোধন হবে, এটা চাচ্ছে। তখন ওই আলটিমেটলি আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু মূল সুরটা গিয়ে ওই শেষ পর্যন্ত প্রচারণা এটা নিয়ে আসবে যে ৭২-এর সংবিধান এই এনসিপি বা এরা বা জামাত ৭১-কে মুছে ফেলতে চায় বলে এরা এটা ছুঁড়ে ফেলতে চায়, কিন্তু তাইলে এর বিপক্ষে ভোট দিতে হবে, তাদের নীরব সমর্থকরা তো ভোট দিবে। আলটিমেটলি গণপরিষদ নিয়ে যে চেঁচাচ্ছে, এখানে স্পষ্ট রেজাল্ট ওপেন হয়ে গেছে। ধরেন আপনি আওয়ামী লীগের যে গুপ্ত সমর্থক, তাদের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্দেশ্য মাথায় রেখে ভোট দিবে, যেটার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই। আর বিএনপি ওপেন পজিশন থেকে তার সমর্থক ভোটাররা ভোট দিবে। তাহলে সেইখানে জামাত আর এনসিপি গণপরিষদ দিয়ে কিছু করে ফেলবে, এটা একেবারে অবান্তর চিন্তা। তাদের মূল টার্গেটটা হচ্ছে এই ইলেকশনটাকে সামনে এসে জাতীয় সংসদ নির্বাচনটাকে পেছানো, এর বাইরে এক বিন্দু কোনো আর উদ্দেশ্য নাই। না, এটা হলো সায়ন্ত ভাইয়ের একটা ওয়াইল্ড গেস আর কি, উনি যে সিচুয়েশনটা বলেছেন, ব্যাপারটা একদমই এরকম মনে হয় দেশের মানুষের চেহারা দেখলে বুঝেন না, ব্যাপারটা একদমই এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি সংবিধান সংশোধনী কথা তো আমরা বলতেছি না, এবং কমিশনের সংশোধনীর জন্য কাজ করছেন না, সংশোধনী পরেও হবে, কিন্তু এই সংবিধানের ৭২ সংবিধানের মূল প্রিমাইসগুলোকে বদলানোর কথা এসছে, ঠিক আছে? তো এইটা করার জন্য আপনি সংসদে করতে পারেন না, এটা হচ্ছে মূল তর্ক। এখন এটার জন্য আওয়ামী লীগের অপেক্ষায় তো আপনি ওই বিএনপির ভোটার, যাদেরকে বিএনপি ভোটার বলতেছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এই সংবিধান প্রশ্নে তাদের ফিলিংটা কি, এই সংবিধানকে তারা রাখতে চায় কিনা, রাখতে চায় না। আমরা শেষ করবো, নিশ্চয়ই পরবর্তীতে আবার এই আলোচনা করবো। দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইন্টারনেটের সঙ্গে থাকবেন।